नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণের কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বৈশিক আমাদের পেজ নাম্বার কত? আমাদের 148 পৃষ্ঠার মধ্যে আমরা ওই 17 চিত্তকণ নিয়ে আলোচনা করছিলাম আর কি। খ নম্বরের উপরে পর্যন্ত আলোচনা করা হয়েছিল। সপ্ত চিত্তকণ, সপ্তদশ। আর 48 পৃষ্ঠা না? হ্যাঁ বান্তে 148 পৃষ্ঠা। পৃষ্ঠা শেষ হয়ে গেছিল না বান্তে ওই আমরা উপরের প্যারাতে 17 চিত্তকণ পর্যন্ত আলোচনা করছিলেন, মানে জিজ্ঞেস করছিলেন কারো কারো থেকে। খ নাম্বার থেকে শুরু হবে আর কি। পুতুবাবু পরে খ নাম্বার। খ 2 বা 3 চিত্তকণ অতীত হইবার পর যদি আলম্বন চক্ষুদ্বারে ও মনদ্বারে উপস্থিত হয়, তবে এই বিলম্ব হেতু দবনের স্থান হইতে চিত্ত ভঙ্গে পতিত হয়। আলম্বন উৎপন্ন হইতে পারে না। এই প্রকারে আলম্বনকে মহৎ আলম্বন বলা হয়। গ এটা আলোচনা করি। আমরা মহৎ আলম্বন, অতি মহৎ আলম্বন এই কথাগুলো আগে পেয়েছিলাম, মনে আছে? এখানে মহৎ আলম্বন কাকে বলে এই কথার উল্লেখ করা হয়েছে। 2 বা 3 চিত্তক্ষণ অতীত হইবার পর যদি আলম্বন চক্ষুদ্বারে ও মনদ্বারে উপস্থিত হয়, তবে এই বিলম্ব হেতু যবন স্থান হইতে ভবাঙ্গে পতিত হয়, তদালম্বন উৎপন্ন হইতে পারে না। আমরা ভবাঙ্গ চলনে কয় চিত্তক্ষণ দেখছিলাম? 2 চিত্তক্ষণ না? উপাসিকা, আমরা ভবাঙ্গ চলনে কয় চিত্তক্ষণ ছিল? ভবাঙ্গ চলনের উপর ছিল 2 চিত্তক্ষণ ছিল। 2 চিত্তক্ষণ। 2 চিত্তক্ষণ। 2 চিত্তক্ষণ হইলে অতীত হইবার পর
ঠিক আছে। এখন বন্ধ না মঙ্গলক বান্তা হুম বান্তা আমাদের আমরা 17 চিত্রকরণ পর্যন্ত পড়ছিলাম না? হুম তো 17 চিত্রকরণ থেকে এখানে আমাদের অতীত ভবঙ্গ চিত্র একটি, তারপর ভবঙ্গ চলন ও ভবঙ্গ উপচার দুইটি, মোট 3টা। তো পঞ্চদ্বারাবর্তনে যখন আবর্তিত হবে, চোখতারাবর্তন হবে তখন এক চিত্রকরণ। এটাকে আমরা এখান থেকে প্রথম চিত্রকরণ ধরবো। 2 বা 3 চিত্তক্ষণ অতীত হইবার পর যদি আলম্বন চক্ষু দ্বারে ও মনদ্বারে উপস্থিত হয়, তবে এই বিলম্ব হেতু এখানে বিলম্ব হলো কিভাবে, কোথায়? এ নিয়ে এটা প্রশ্নটা একটু লিখে রাখো। এই খ নাম্বারের 2 বা 3 চিত্তক্ষণ অতীত হইবার পর 3 চিত্তক্ষণ অতীত হইবার পর চক্ষুদ্বারে ও মনদ্বারে উপস্থিত হয়। এটা যে কোনো এক জায়গাতে এটা লেট হয়েছে, চক্ষুদ্বারে আসতে বা মনদ্বারে আসতে সময় লেগেছে। এই 2 বা 3 চিত্তক্ষণ এগুলো কোনগুলো এটা নির্দিষ্ট করে এখানে লেখা নাই, ঠিক আছে? আমরা 2 যদি সরাসরি দিত তাহলে বুঝতাম যে ভবাঙ্গ চলনের মধ্যে 2, এভাবে হলেও বুঝতাম। এখন 2 বা 3 লিখছে, এরকম সরাসরি দেয় নাই। আমরা ছিলাম তো 2 চিত্তক্ষণ ভবাঙ্গের মধ্যে। এটা অতীত ভবাঙ্গ, অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, ভবাঙ্গ চলনের 2 চিত্তক্ষণ। হ্যাঁ, অতীত ভবাঙ্গ হচ্ছে এক চিত্তক্ষণ। ভবাঙ্গ চলনের 2 চিত্তক্ষণ। ভবাঙ্গ চলনে 2 চিত্তকরণ হবে যে ভবাঙ্গ চলন আর ভবাঙ্গ উপচাপ, এই দুইটা মিলে এই দুইটা। হ্যাঁ, তার মানে এখানে 3টা পারে বিষয়টা ওখানে এই 2 চিত্তক্ষণ পর্যন্ত, 2 বা 3 চিত্তক্ষণ পর্যন্ত এটা অতীত হইবার পর এর সঙ্গে সঙ্গে এটা কার্যকরী হয় নাই। এটা আলম্বনের কারণে হোক, নিজের মনোযোগ প্রখরতা কম হওয়ার কারণে হোক, এই বিষয়টা চক্ষুদ্বারে ও মনদ্বারে আসতে একটু সময় নিয়ে আসছে। এটা আসার কারণে এই আলম্বনটা একটু দুর্বল হয়েছে। ওই দুর্বলতার কারণে যবনস্থান থেকেই পুনরায় ভবাঙ্গে পতিত হয়, তদালম্বন হতে পারে না। এটা একরকম করে আমরা আপাতত জানতেছি। হ্যাঁ, তারপরে এটা প্রশ্ন হিসেবে থাকলো আপাতত। এনি সেম কথাটা আবার একটু রিপ্লাই করো, সেম বিষয়। বান্তি আমরা এটা ইয়াতে জবনে কেন চলে যাচ্ছি?
এটা আমরা যদি আমাদের প্রথম আবার চিত্তক্ষণ থেকে আবার ভবাঙ্গ পড়ো। থেকে শুরু করে তারপরে ওইখান থেকে এনে আমরা শুরু করবো, এটা তো আমরা, আপনি যেটা বলতে যাচ্ছেন ওটা তো আমরা যবন শেষ করে পুনরায় আবার তদালম্বন না হয়ে আবার ভবাঙ্গে চলে গেল, আর 2 নাম্বার ওইটা না তো। 6 নাম্বার আবার পড়ো, পুরো পড়ো। এখানে কি ওই যে এ পর্যন্ত বীতি চিত্তোৎপত্তির না 14 চিত্তক্ষণ, এটা কোনটা? হচ্ছে যে 48 পৃষ্ঠা, 48 পৃষ্ঠার খ। আচ্ছা, 2 বা 3 চিত্তক্ষণ অতীত হইবার পর যদি আলম্বন চক্ষুদ্বারে ও মনধারে উপস্থিত হয়, তবে এই বিলম্ব হেতু যবনস্থান হইতেই চিত্ত ভবাঙ্গে পতিত হয়, তদালম্বন উৎপন্ন হইতে পারে না। এই প্রকারে আলম্বনকে মহদালম্বন বলা হয়। এখন বুঝছো? ও আচ্ছা, তাইলে এটা আপাতত আমাদের এ পর্যন্ত থাক। দীপেন বাবু, আমি যেটা বলছি এটা রিপ্লাই করতে পারবেন? কারণ এটা ওই 138টায় এখানে ওই আলম্বন বিধি ইয়ে আছে, ওই একটা ইয়ে আছে, এটা দেখলে মনে হয় বোঝা যাবে। কত পৃষ্ঠা? মহাদালম্বন 160 পৃষ্ঠা। 160। এখন 160 পৃষ্ঠার মধ্যে আসলাম। অতি মহৎ আলম্বন, তারপরে খ, এই তো খ এর ইয়া আছে, ঠিক আছে। তো ধন্যবাদ উপাসক দীপেন বাবুকে। মহৎ আলম্বন বীতি, 2 চিত্তক্ষণ অতীতের পর ভবাঙ্গ চলন। তাইলে অতীত ভবাঙ্গ 2 বার, এখানে অতীত ভবাঙ্গ 2 বার, তারপর হচ্ছে ভবাঙ্গ চলন। ভবাঙ্গ চলন 1 বার। এনে দেখছো, পাইছো? বলতে পাইছি। অতীত ভবাঙ্গের মধ্যে 2 বার, তারপরে এই অতীত ভবাঙ্গ 2 বার বা 3 বারও হতে পারে। আমরা যেটা দেখলাম ওখানে লেখার মধ্যে 2 বার বা 3 বারও হতে পারে। এখানে নিচে আছে দেখো 3 বারও দেখা যাচ্ছে। 3 চিত্তক্ষণ অতীত হইবার পর। তারপরে যবন স্থানে কয়বার হয়েছে? 1 2 3 4 5 6 7, 7 বার যবিত হয়ে ভবাঙ্গে চলে গেছে, তদালম্বনে যেতে পারে নাই। ঠিক আছে, এটা মহৎ আলম্বন এর সিস্টেম। অমিত বড় বুঝলে ওই জায়গাটা আবার একটু রিপ্লাই করেন, আমি যেটা বলছিলাম। তাইলে এটা আর কোনো প্রশ্ন নাই, প্রশ্ন লিখতে হবে না। অতীত ভবাঙ্গ 2 বারও থাকতে পারে, এরকম স্লোলি হতে পারে আলম্বনের অস্পষ্টতা হেতু, অথবা অথবা নিজের অমনোযোগিতা হেতু, যে কোনো একটা কারণে হোক, এই অতীত ভবাঙ্গের মধ্যে যদি 2 চিত্তক্ষণ অতিবাহিত হয়ে যায়, তাহলে সেটা তদালম্বন পর্যন্ত পৌঁছতে পারে না। তদালম্বন পর্যন্ত পৌঁছতে পারে না। এদূর পর্যন্ত কথা। দীপেন বাবুর জিনিসটা আবার বলেন তো রিপ্লাই করে।
এ নিয়ে আবার রিপ্লাই করতে একবার কথাটা। বান্দা আমরা ওই ক নাম্বারে তো দুই চিত্তকণ পাইছে যে ভবাঙ্গ চলন আর ভবাঙ্গ উপচ্ছেদ, এটা দুই চিত্তকণ পাইছে এখানে ক নাম্বারের ক মধ্যে। নম্বরে আবার এক আলোচনা করতাম। চিত্তকণে অতীত হইবার পর বান্তে এখানে এই যে ইয়াকে আলম্বনকে অতি মহৎ আলম্বন একটা, তারপরে মহৎ আলম্বন আরেকটা, তারপর আরেকটা হচ্ছে পরিত্যালম্বন। হুম অর্থাৎ তো যখন একেবারে যবন সাত চিত্তকণ পর্যন্ত যখন একদম যবনস্থানে গিয়ে যোবিত হয়ে পুনরায় যখন আবার তদালম্বনও শেষ করে একদম ভবাঙ্গে পর্যন্ত যায়, তখন সেটা হয় অতি মহাতালম্বন। আর এরপরে এটা হচ্ছে যে অনেক শক্তিশালী চিত্তটা, মানে কোনটা? অতি মহাতালম্বন। এটা প্রথম চিত্তকণ বা এটা একদম 17 চিত্তকণ পর্যন্ত এটা শেষ করে তারপর পুনরায় আবার ভবাঙ্গে পতিত হয়। এটা কত নাম্বার? তখন ক সেটা নাম্বার? এটা কত নাম্বার না বানতে, এটা আমরা আগে যখন পড়েছিলাম আমার এখন মনে পড়ছে। হুম, অতি মহাতালম্বন, হ্যাঁ অতি মহাতালম্বন হচ্ছে ওইটা একদম তদালম্বন পর্যন্ত শেষ করে পুনরায় ভবাঙ্গে যখন পতিত হয়। তারপর এর পরের চিত্ত হচ্ছে যে মহাতালম্বন, অর্থাৎ এই চিত্তকণ 7 বার যোবিত হয়ে কিন্তু তদালম্বন পর্যন্ত পৌঁছাতে পারে না। যবনের স্থান থেকে সোজাসুজি একদম ভবাঙ্গে যখন চলে যায় তখন সেটা হয় যে মহাতালম্বন। মহতালম্বন। আর হ্যাঁ, আর পরিত্যালম্বন হচ্ছে যে এটা কিন্তু যবনস্থান পর্যন্ত যায় না, ব্যবস্থাপন পর্যন্ত, মানে গিয়ে চিত্ত এখানেই শেষ হয়, ব্যবস্থাপন থেকে পুনরায় আবার যখন আবার ভবাঙ্গে চলে যায় তখন সেটা হয় পরিত্যালম্বন। হুম, তাইলে ক নাম্বার ইয়ে পড়ো, আবার একটু রিপ্লাই করো। ক নাম্বার বই থেকে পড়ো। অতি মহাতালম্বন এটা না, ক এর আরো আগে। হ্যাঁ, অতি মহতালম্বনটা আর কি, ক। এটা হচ্ছে যে এক চিত্তক্ষণে অতীত হইবার পর যখন কোন এক রূপালম্বন চক্ষুদ্বারে উপস্থিত হয় তখন দুই চিত্তক্ষণ ভবাঙ্গ চলনে ও ভবাঙ্গ উপচ্ছেদে অতিবাহিত হয়। তৎপর চক্ষু দ্বারা আবর্তন চিত্ত সেই রূপে রূপালম্বনে আবর্তিত হইয়া উৎপন্ন ও নিরুদ্ধ হয়। এটা হচ্ছে প্রথম চিত্তক্ষণ। তদন্তর সেই রূপালম্বনকে দেখিতে পাইয়া চক্ষু বিজ্ঞান অর্থাৎ দ্বিতীয় চিত্তক্ষণ প্রতিগ্রহণ করিয়া সম্প্রতীচ্য চিত্ত তৃতীয় চিত্তক্ষণ, পরীক্ষা করিয়া সন্তিরণ চিত্ত চতুর্থ চিত্তক্ষণ, ব্যবস্থা করিয়া ব্যবস্থাপন চিত্ত পঞ্চম চিত্তক্ষণ যথাক্রমে উৎপন্ন ও নিরুদ্ধ হয়। তৎপর যবনের স্থানে 39 কামাবছর যবন চিত্তের মধ্যে অবস্থানুসারে যেটি সুবিধা পায় সেইটি সাধারণত সপ্ত চিত্তক্ষণ যোবিত হয়। এই যবন চিত্তের আশু বিপাক স্বরূপ তদালম্বন বিপাক চিত্ত যথোচিতভাবে প্রবাহিত হইতে থাকে। তৎপর চিত্ত ভবাঙ্গে পতিত হয়। এই পর্যন্ত বীতি চিত্তে 14 চিত্তক্ষণ, তৎপূর্বে ভবাঙ্গ চলনে 2 চিত্তক্ষণ ও অতীত ভবাঙ্গে 1 চিত্তক্ষণ, সর্বশুদ্ধ 17 চিত্তক্ষণ পরিপূর্ণ হইল। এবং বিদ আলম্বনকে অতি স্পষ্টতার জন্য অতি মহদালম্বন বলা হয়। এটা হচ্ছে যে এক অর্থাৎ নাম্বার। হ্যাঁ, তদালম্বন পর্যন্ত যদি চিত্ত যদি ওই পর্যন্ত যদি যায় তাহলে সেটা 17 চিত্তক্ষণ পর্যন্ত হবে, 17 চিত্তক্ষণ পরিপূর্ণ হবে, তখন ওই চিত্তকে কিন্তু অতি মহাদালম্বন বলা হয়েছে। তো 17 চিত্তক্ষণের মধ্যে বানতে আমরা 160 পৃষ্ঠার মধ্যে ইয়াটা দেখো, ক নাম্বারের যেটা উপমা আছে। পাইছো? হ্যাঁ, এটা ইয়ে করো। অতি মহাতলম্বন এটা হচ্ছে যে অতীত, তি দিয়ে হচ্ছে যে অতীত ভবাঙ্গ, ন দিয়ে হচ্ছে যে চলন, চলন, তারপরে দ দিয়ে হচ্ছে যে উপচ্ছেদ, প দিয়ে হচ্ছে যে পঞ্চধারাবর্তন, তারপর বি দিয়ে হচ্ছে যে পঞ্চবিজ্ঞান, দন্ত স দিয়ে হচ্ছে সন্তিরণ,
না সম্প্রতিচ্ছ, মধ্যমা দিয়ে হচ্ছে সন্তিরণ, ম দিয়ে হচ্ছে মনদারাবর্তন, আর বর্গীয় জ হচ্ছে যবন। এই যেমন 1 2 3 4 5 6 7 7 চিত্তক্ষণ পর্যন্ত জবিত হয়েছে এখানে। তারপরে ত দিয়ে হচ্ছে তদালম্বন, ত দিয়ে তদালম্বন। তদালম্বন চিত্ত সবসময় 2 চিত্তক্ষণ পর্যন্ত জবিত হয়ে যায়, 2 চিত্তক্ষণ পর্যন্ত থাকে তদালম্বনে। এরপরে পুনরায় হচ্ছে যে ভবাঙ্গ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17। পুনরায় এবার ববাঙ্গ সহ হিসাব করলে 18 আর কি। ববাঙ্গ তো হিসাব করার দরকার নেই, তো ববাঙ্গের জায়গায় সে চলে গেছে যে। দীপেন বাবু, এই লাইনটা তো আপনি বুঝছেন ভালো করে, এই লাইনটা সবার জন্য একটু বলেন তো। অমিতা বড়ুয়া এটা বলার জন্য প্রস্তুত থাকেন। দীপেন বড়ুয়া বলেন। বলেন। এটা কি অবলম্বন কিছু এগুলো আমরা গত ক্লাসে এটা পড়ছিলাম, গত ক্লাসে। তো আপনি এই জায়গাতে উদাহরণগুলো বের করছেন যে এটা সুবিধা হয়েছে সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে অতি মহৎ আলম্বনের বিধি, মানে অতি মহৎ আলম্বন যখন হয়, অতি মহৎ আলম্বন কিভাবে হয় এটা মনে আছে? কেন হয়, কিভাবে হয়? হ্যাঁ, মনে নাই না? এনে অতি মহৎ আলম্বন কিভাবে হয়? বান্তে চিত্ত যখন শক্তিশালী হয় তখন এই তো অতি মহাতালম্বন হয় আর কি। অন্য একই কোনো মানে কারণ নাই? একটা আলম্বন নিয়ে কিন্তু চিত্ত যখন অন্য কোনো এই কারণ নাই? অন্য করো আছে তো বান্তে, কিন্তু কি ভুলে কারণ? গেছি। অতি মহৎ আলম্বন হওয়ার জন্যে যে বিষয় সেই মুহূর্তের আলম্বন, বাতাস মনে করো, এই মুহূর্তের আলম্বন হচ্ছে বাতাস। বাতাসটা খুব সুস্পষ্ট, আমি অনুভব করতে পারি মতো ওরকম, বা আমার ত্বকে অনুভব করতে পারে মতো ওই রকম বাতাস। হ্যাঁ, এবং আমার মনোযোগিতাও তখন খুব প্রখর ছিল, এবং আরো সার্বিক পরিবেশ যা যা দরকার ওই বাতাস অনুভব করার জন্যে, বা ওই আলো দেখার জন্য, বা ওই অন্ধকার দেখার জন্য যা যা পরিবেশ দরকার, যা যা কিছু মনোযোগ সহ শুরু করে আমার ইন্দ্রিয় সমূহ সহ শুরু করে যাবতীয় সমস্ত পরিবেশের যা যা কিছু দরকার, যতটা হইলে, যে বিষয়ের যতটা উপস্থিতি থাকলে এটা সুস্পষ্ট হয়, অতি সুস্পষ্ট হয়, ওটাকেই বলা হয় অতি মহৎ আলম্বন। এখন বোঝা গেছে? মানতে হ্যাঁ। এই অতি মহৎ আলম্বন যখন হয় তখন অতীত ভবাঙ্গ মাত্র একবার, এর সঙ্গে সঙ্গে ভবাঙ্গ চলনও একবার। অতীত ভবাঙ্গের মধ্যে দুইবার থাকতেছে না, অতীত ভবাঙ্গ শুধু একবার, এবং ভবাঙ্গ চলন বাকিগুলো সব শুনেছেন এতক্ষণ। এভাবে হয়ে আবার তদালম্বনও হবে দুইবার। তদালম্বন মানে কি? এই চিত্তে যা যা ঘটেছে এই আলম্বনকে কেন্দ্র করে আমার চিত্ত যেমনটা হয়েছে, সুখ পেয়েছে বা দুঃখ পেয়েছে, যেটাই পাক না কেন, ওই ফলগুলো আবার রিপিট করে অনুভব করে, দুইবার অনুভব করে, 2 চিত্তক্ষণ অনুভব করে আবার পুনরায় চিত্তের জায়গায় চলে যায়, ভবাঙ্গের মধ্যে চলে যায়। এটা হচ্ছে যে অতি মহৎ আলম্বন। অমিতা বড়ুয়া অতি মহৎ আলম্বন খুব ভালো করে বুঝছেন, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম।
পরিষ্কার না হলেও এই ক্লাসে পরিষ্কার হয়েছে। বান্তা এখানে অতি মহৎ আলম্বন বিধিটা দেখা যাচ্ছে যে মানে অতীত অতীত ভবাঙ্গ থেকে অতীত অতীত ভবাঙ্গ একটা ধরছে, তারপর ভবাঙ্গ চলন একটা, তারপর ধরছে উপচ্ছেদ একটা। এটা পঞ্চ দ্বারাবর্তন না বান্ধে নাকি পঞ্চবিজ্ঞান? হ্যাঁ, পটা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, পঞ্চধারাবর্তন, বি দিয়ে বিজ্ঞান। পঞ্চদ্বারাবর্তন বি দিয়ে বিজ্ঞান, তারপর দন্তাস সম্প্রতীচ্য, আর বন্দিনান একবার সন্তিরণ মনদ্বারাবর্তন, আর 7টা জবন, তারপর তারপর হচ্ছে যে তদালম্বন 2 চিত্ত, ও তারপর ভবাঙ্গতে চলে গেছে। এখানে তো 18টা আসছে যে ওই যে বটা তো ববাঙ্গে চলে গেছে, ওটা আচ্ছা ওই এই সিস্টেমের কাজ না। আচ্ছা আচ্ছা। তারপরে সেম উদাহরণে মহদালম্বন ভীতি, মহদালম্বন ভীতি এটাও একই রকম, একই কন্ডিশনে। ওটা না পড়লেও এটা বুঝবেন এখন দীপেন বাবু, ঠিক আছে তো? এটা না পড়লেও এখন এটা বুঝতে এটা সহজ হয়েছে। এখানে খ পড়লেই আপনাদের এটা পরিষ্কার হয়ে যাবে। দেখেন তো একটু করে, খ আগের জায়গাতে আর একটু করে পড়ে ফেলেন। 148 হ্যাঁ, 148 পৃষ্ঠাতে খ। বা 3 চিত্তক্ষণ অতীত হবার পর যদি আলম্বন চক্ষু দ্বারা ও মনদ্বারে উপস্থিত হয়, তবে এই বিলম্ব হেতু যবনস্থান হইতেই ভবাঙ্গে পতিত হয়। তদালম্বন উৎপন্ন হইতে পারে না, এই প্রকার আলম্বনকে মহাদালম্বন বলা হয়। এটার সাথে মিলতেছে এটা। হ্যাঁ, এটা থেকে এটা এটা আর এটার মধ্যে কি তফাৎ আছে? এটা অতি মহৎ না, ওই মহৎ থেকে একটু দুর্বল। অতি মহৎ থেকে একটু দুর্বল, একটু দুর্বলতার কারণে এখানে চলনে অতীত ভবাঙ্গের মধ্যে স্লো হয়ে গেছে, এই জন্য অতীত ভবাঙ্গ 2 বার। তারপরে হচ্ছে যে চলন, চলন একবার, তারপর উপচ্ছেদ। আচ্ছা, এখানে এই চিত্ত বিধিতে মানে আমরা যে ওই কামবচক চিত্ত, রূপবচক চিত্ত বা যে চিত্ত উপস্থিত এই জগনের মধ্যে কি কি চিত্তগুলো উৎপন্ন হয় আমাদের? হ্যাঁ, মানে এই চিত্ত বিধিতে যেটা আমরা দুঃখিত, এখন এখানে ওই জগনের মধ্যেই কি আমাদের এই কামবচক চিত্ত বা বাকি যে চিত্তগুলো সেই চিত্তগুলো সেখানে উৎপন্ন হয় এই জগনে গিয়ে? এনে দিবেন যেটা বলছে কথাটা বুঝতে পারছো? বান্তে কথা ঠিক করে আসে নাই তো, বুঝতে পারিনি, আরেকবার বললে ভালো হবে। আচ্ছা, ওই বলতে চাচ্ছেন দিদি, এই আমরা যে এখন যে চিত্ত বিধি যেগুলো করছে অতি মহাতলম্বন বা মহাতলম্বন, তো এখানে যে জবন আছে আর কি, তো আমরা তো জানি জবনে চিত্ত উৎপন্ন হয়। তো এই মানে পুরো বিধির মধ্যে শুধু জবনে গিয়ে তো ওই চিত্তগুলো উৎপন্ন হয় আমাদের, মানে বাকিগুলো তো মানে অতীত ভবাঙ্গ থেকে তো শুরু হয় চিত্ত উৎপন্নের ইয়েটা শুরু হয় আর কি, জবনে এসে মূলত মূল চিত্তটা আসে আর কি। এটাই বলতে চাচ্ছি আর কি, এগুলো তো আপনি জানি না অনেক প্রশ্নটা। আচ্ছা, এনে বুঝছো? বান্তে এটা তো আমরা অনেক বইয়ের মধ্যে পেয়েছি না, যবনের স্থানে এসে চিত্ত তখন সক্রিয় হয়, ব্যবস্থাপন পর্যন্ত কিন্তু চিত্ত কিন্তু নিষ্ক্রিয় ভাবে থাকে। কিন্তু পরবর্তীতে আমাদের ওইটা প্রশ্ন আসছিল যে আমরা যখন ওই যে চিত্তগুলা পড়েছিলাম, ওগুলা ওই চক্ষু মানে বিপাকের, তা আমরা চক্ষু বিজ্ঞান, তারপরে শ্রুত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান,
যেগুলো আমরা অতীতের ইয়েগুলা পাইছি, তো ওগুলা তো যবনের স্থান পর্যন্ত পৌঁছায় নাই। ওগুলা শুধু এই সন্তিরণ এবং সম্প্রতিচ্ছর মধ্যে গিয়েই ওগুলা শেষ হয়েছে ওই পর্যন্ত। কিন্তু তাও কিন্তু ওইখানের মধ্যে কুশল এবং অকুশল কিন্তু ওরা কিন্তু ভাগ করে দিয়েছে। আচ্ছা, এখানে একটা কথা পরিষ্কার করা দরকার, সক্রিয় এবং নিষ্ক্রিয় এই শব্দটা আমরা শুধু যবনের বেলায় ব্যবহার দেখতে পেয়েছি, তাই তো? যবনে গেলে তখনই চিত্ত সক্রিয় হলো, যবনে না গেলে চিত্ত সক্রিয় হলো না, এমন কথা আমরা পেয়েছি, তাই তো? পেয়েছি বান্তে। তার মানে যবনের আগ পর্যন্ত কি চিত্ত সক্রিয় ছিল না ও কার্যক্রম ছিল না? অবশ্যই ছিল। যবনের আগেও কার্যক্রম ছিল, তবে এই যবনে হচ্ছে যে অত্যন্ত শক্তিশালী, একদম শক্তিশালী, তথা এটার উপরে অনেক বিষয় নির্ভর করতেছে। এই চিত্তটা কত জন্ম পর্যন্ত লাস্টিং করবে, না ইহ জন্মে শেষ হবে, এগুলো এই যবনের কারণে এগুলো নির্ধারিত হয়। কিন্তু এছাড়াও আমরা দেখেছি সম্প্রতিচ্ছ সন্তিরণের মধ্যে যে চিত্ত গড়িয়ে সমাপ্ত হলো, ওই চিত্তগুলোও কিন্তু আবার জন্মান্তর করতে পারে, অহেতুকভাবে জন্ম দিতে পারতেছে। দেখেছি না আমরা এটা? মনে আছে? দেখেছি বান্তে। তো সুতরাং সুতরাং ওইভাবেও বিষয়টা মনে রাখতে হবে, বুঝতে হবে, মানে কোন অর্থে সক্রিয়, কেন কেন সক্রিয় এটাকে বলা হয়, যবনের স্থানকে কেন সক্রিয় বলা হয় এবং এর আগের বিষয়টাকে কেন নিষ্ক্রিয় বলা হয়, এই বিষয়গুলোর আরো সুন্দর সুস্পষ্ট বিষয় জানতে পারবেন দীপেন বাবু, আরো পরিষ্কার হবে, বুঝছেন? মূলত মূলত অতীত ভবাঙ্গ তখন একেবারে খুব ইয়েভাবে আমাদেরকে যেটা উদাহরণ দেওয়া হয়েছে, ও দমকা হাওয়া বয়ে গেল, দমকা হাওয়া বয়ে যাওয়ার পরেও ওর কোনো খোঁজ খবর নাই, ও তাহলে ঘুমাই আছে যে আছে, এই বাতাসে আমার উঠার দরকার নাই বা ওঠার কোনো প্রয়োজনীয়তা নাই, কিছু নাই, মানে ও তাহলে ও আছে। এরকম একটা উদাহরণ পাইছিলাম না আমরা, আম গাছে আমের ঘুমাই গেছিল যে, আমের উদাহরণ। হ্যাঁ, ওই গল্পটা আবার আমরা পড়বো যখন পুরো পরিষ্কার হবে দীপেন বাবু, বুঝছেন? আচ্ছা, তো তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যে যবনে গেলেই এগুলোর সব কার্যক্রম চলবে, না হলে চলবে না, এমন কথা আপনার, না? না মানে কুশল কুশল এগুলো ওই যবনে গেলে ঠিক হয় আর কি, এরকম বলতে হচ্ছে কি? কুশল অকুশল যবনে গেলে ঠিক হয়, ঠিক এমনটাও না, এই কথাও না। এর আগেও আমরা দ্বিপঞ্চ বিজ্ঞান বলতেছি, শুধু পঞ্চবিজ্ঞান বলতেছি না, দ্বিপঞ্চ বিজ্ঞান। দ্বিপঞ্চ বিজ্ঞান কিভাবে হয়েছে? কুশলে এবং অকুশলে মিলে দ্বিপঞ্চ বিজ্ঞান হয়েছে। হ্যাঁ, জানতে এই ক্ষেত্রে দ্বিপঞ্চ বিজ্ঞান এগুলো কি পাঠানো হবে, এইটা তো ওই কি বলে কুশল কুশলের জন্য তো মানে দায়ী না, এটা হচ্ছে অতীতের কারণে তো দ্বিপঞ্চ বিজ্ঞানটা হ্যাঁ, উৎপন্ন হবে। দ্বিপঞ্চ বিজ্ঞানটা অতীতের বিপাক এর কারণে আমরা পাই। কিন্তু এটার কারণে কি বলতে আমাদের পরবর্তী জন্য কি এটা কি কোনো হেতু তৈরি করে? এই তো ঘটনা, আপনি খুব সুন্দর জায়গায় হাত দিয়েছেন। দেখেন কিভাবে অতীতের সঙ্গে বর্তমানের কিভাবে লিঙ্ক এবং যোগসূত্র, অতীতের ব্যাপারটা এভাবে চলতে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এনি। আমাদের তো এখানে কোনো হাত নাই, আমাদের এটা অতীত থেকে এই যে দ্বিপঞ্চ বিজ্ঞানগুলো এদের পর্যন্ত আমাদের কোনো হাতও নাই। এটা যেহেতু নাক আছে আমাদের, গন্ধটা আমরা পাবোই, নাক যেহেতু আছে গন্ধ আমরা পাবোই, এইখানে আমাদের কোনো হাত নাই, একদম ধরাছোঁয়ার বাইরে বিষয়টা। কেন এটা আমাদের পড়তে হচ্ছে এখন, পড়ার কারণটা, এখন এটা পড়ার কারণটা একদম মূল জায়গাতে দীপেন হাত দিয়েছে কিন্তু একদম, বুঝছেন? এটা পড়তেছি আমরা যে এটাকে এইভাবে ব্যবহার করলে, এই বিষয়টাকে যদি এইভাবে বুঝি আমরা, তাহলে আমাদের আবার পুনরায় এটা আবার নন্দীরাগ সহ পুরো
একদম উপাদান পর্যন্ত চলে যায় আবার। আর যদি এটাকে আমরা যদি ঠিকঠাক মতো ওর কার্যক্রম বুঝতে পারি, ওটা কি জিনিস এটা বুঝতে পারি, সবিস্তারে এখানে বুঝে গেলে তাহলে ওদিকে আর যাবে না। আসক্তির জায়গায় অনাসক্তি তৈরি হবে, উল্টো ঘুরে যাবে কার্যক্রমটা, পুরো বিষয়টা উল্টো হয়ে যাবে তখন। এখন যেটা চলে এটা স্বাভাবিক, আমাদের নাকে গন্ধ আসলো, আমরা এখানে সঙ্গে সঙ্গে তৃষ্ণা উৎপন্ন করলাম, এটা হলো স্বাভাবিক। আর যখন এটাকে আমি তৃষ্ণার জায়গায় যখন তৃষ্ণাহীন করব, তৃষ্ণা মুক্ত করব, তখন সেটা উল্টে যাবে পুরো বিষয়টা। এই বৌদ্ধ ধর্মের গবেষণা হচ্ছে যে এখানে ওই বিষয়টা উল্টে দিতে পারার মতো ক্ষমতা উৎপন্ন করা। এই বিষয়টা পড়ার মূল লক্ষ্য হচ্ছে যে আপনি ঠিক ওই জায়গায় গিয়ে, চোখ এটা আপনার কোনো হাত নাই এখানে, চোখ দেখবেই, চোখ যেহেতু আছে চোখে দেখবেই, নাক যেহেতু আছে নাকে ঘ্রাণ নেবেই, কান যেহেতু আছে শব্দ শুনবেই, ত্বক যেহেতু আছে স্পর্শ অনুভব করবেই। কিন্তু এইগুলোকে উল্টে দেওয়ার জন্য, উল্টে কেন দেবে, কি কারণে দেবে, এটার পুরো ভূত ভবিষ্যৎ জানার পরে এবং এটার আদি অন্ত জানার পরে, এটার ভালো খারাপ সব কিছু জানার পরে, এটার নিদারুণতা যত কিছু আছে এগুলো সব কিছু জানার পরে এদিকে যাওয়া ঠিক হবে না, এটা আমার এখানে স্টপ করা দরকার। এই স্টপ করার সমস্ত কার্যপ্রণালীগুলো তিনি ক্রমান্বয়ে জেনে যাবেন। তবে এগুলো এত সূক্ষ্ম যে, এত দ্রুত যে, এত নিমিষের মধ্যে সংগঠিত হয়ে যায় যে এগুলোকে ধরতে গেলে, বুঝতে গেলে চিত্তকে সমাধিস্থ করা অত্যন্ত জরুরি। সমাধিস্থ মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে এই চিত্তগুলো, এত দ্রুত গতিতে চলা চিত্তগুলোকে এক একটা চিত্ত আপনাকে বোঝার মতো, দেখার মতো ক্ষমতা উৎপন্ন করতে হবে। তার মানে ধ্যানচিত্ত উৎপন্ন করতে হবে। একটা বিষয়কে দেখে রয়েছেন যে ওই একটা বিষয়ের মধ্যে থাকতে হবে, একটা বিষয় কিভাবে, এটা পুরো পার্ট বাই পার্ট একটা থেকে একটা যাচ্ছে, একটা থেকে একটা যাচ্ছে, এগুলো যেদিন তিনি বুঝতে পারবেন সেদিন। এখন তো আমরা চিন্তা করতে না করতে এটা উড়স্থুর করে চলে যাচ্ছে, আমরা নিজেরাও বুঝতে পারি না এটা তৃষ্ণাক্ত হলো না তৃষ্ণামুক্ত হলো, এটা বুঝতেও পারি না, বুঝাবুঝি করার আগেই এটা ঘটে শেষ হয়ে যাচ্ছে। কেন, কি জন্য আমাদের এই বৌদ্ধ ধর্ম দরকার বা বৌদ্ধ ধর্ম শিক্ষা দরকার, বোঝা দরকার, এই দীপেন বাবুর এই কথাতে, এই প্রশ্নটায় কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন। এ নিয়ে আমি কি বুঝাতে চাইছি বুঝছো না? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটা জায়গার এই ইয়ার কথাগুলো এরকম করে থাকলেও চিত্তের সক্রিয় অবস্থা আমরা অনেক আগে থেকেই দেখেছি, কিন্তু যবন চিত্তের আগেও আমরা চিত্তের সক্রিয়তা আমরা দেখেছি। তথাপিও অনেক সময় আমরা দেখি দ্বিপঞ্চ বিজ্ঞানেই চিত্ত সমাপ্ত হয়ে যায়, আর সামনের দিকে যায় না, এমন ঘটনা কিন্তু আমরা দেখেছি কি জানি, যে কোনো জায়গাতে চিত্ত স্টপ হয়ে যেতে পারে, তো না পারে না? এনে বুঝতে পারতেছো কথা? এটা স্টপ করার ব্যবস্থাপনা গিয়ে মনে হয় স্টপ হতে পারে। এনে যে কোনো জায়গাতে চিত্ত স্টপ হতে পারে কিনা? বানতে আমরা আগে দেখেছিলাম যে যে কোনো জায়গায় এটা স্টপ হয়, কিন্তু পরে ওই যে বিশুদ্ধাচার বান্তারা যখন ঢুকেছে তখন ওনারা বলেছেন যে মানে একদম ব্যবস্থাপন পর্যন্ত যাবে চিত্ত, এটা মানে একদম বিনা বাধাই। এই যে সম্প্রতিচ সন্তিরণ মানে বিজ্ঞান উৎপন্ন হলে সম্প্রতিচ সন্তিরণ চিত্ত একদম ব্যবস্থাপন পর্যন্ত যাবে। বিজ্ঞান যদি উৎপন্ন না হয়, বানতে তখন তো বিজ্ঞান কি, ওটা তো তখন আমরা ভবাঙ্গের মধ্যেই থাকবো। তখন বিজ্ঞানের আগে তো আরো মনস্কার আছে, পঞ্চধারা বর্তন, তখন তো চিত্ত ভবাঙ্গেই থাকবে। ভবাঙ্গে কিভাবে থাকবে? দেখো তুমি ওই ইয়াটা দেখো, বিধি চারটা দেখো আবার,
দ দ যেখানে আছে এখানে উপচ্ছেদ হয়ে গেছে অলরেডি, উপচ্ছেদ। বুঝে গেছে? ত এবং দন্তিয়ান এই দুইটাকে তুমি ভবাঙ্গের ভিতরে রয়েছে, এখনো কোনো কিছু সে বাইরের কোনো কিছু দেখতে পায় না, জানতে পায় নাই, হ্যাঁ, এরকমটা বলতে পারো, বুঝতে পারো, কোনো অসুবিধা নাই। তবে সেখানেই একটি কথা রয়েছে, যে বিষয়টা এখন সে দেখতে যাচ্ছে, ওর ইঙ্গিত বা স্পর্শনের পূর্বাভাস সে কিন্তু এখানে পেয়েছে। ওটা পেয়েছে বলেই সে বের হওয়ার জন্য চিন্তা করতেছে, যে অতীত ভাবাঙ্গের কার্যক্রম তৈরি হয়েছে, যে ভাবাঙ্গ চলন শুরু করছে, যে খেয়াল করছো? এটা আপনা আপনি অতীত ভাবাঙ্গ হচ্ছে না, আপনা আপনি হচ্ছে কি? না, হচ্ছে না। আপনা আপনি হচ্ছে না। গল্পটা আরেকবার পড়া উচিত। এখানে বলতে একটা ছাড়া আরেকটা উৎপন্ন হচ্ছে, এরকম না বলতে এই যে হ্যাঁ, দীপেন বাবু গল্পটা একটু করে কত পৃষ্ঠাতে দেখেন, গল্পটা একটু পড়েন। তো 157 পৃষ্ঠা। হ্যাঁ, অমিত বড়ুয়া পড়েন। পর্বমান্তে হ্যাঁ, এখানে প্রথম থেকে বলেছেন, আচার্য বুদ্ধ ঘোষ তাহার অর্থশালিনী নামক ধর্ম সঙ্গিনীর অর্থকথায় পঞ্চদার বৃত্তি সম্বন্ধে বহু উপমা প্রদর্শন করিয়াছেন। তন্মধ্যে সর্বাধিক জনপ্রিয় উপমাটি এখানে গৃহীত হইল। পঞ্চদার বৃত্তির উপাদের সহিত এই উপমা মনোযোগ পূর্বক মিলাইয়া অধ্যয়ন করিলে চিত্তবৃত্তি ও বৃত্তি চিত্ত সম্বন্ধে মোটামুটি এক পরিষ্কার ধারণা জন্মিবে। তো এখানে বলছে, 1 নম্বরে দিছে যে এক আম্র বৃক্ষের নিচে এক, অর্থাৎ এটা তখন চিত্তের ভবাঙ্গ অবস্থা, ব্যক্তি কাপড়ে মুখ ঢাকিয়া নিদ্রা যাইতেছে। তখন 2 নম্বর হচ্ছে যে এক দমকা বাতাস আম গাছের উপর দিয়া বহিয়া গেল, তখন হচ্ছে যে অতীত ভবাঙ্গকাল। দ্বার পথে আগত আলম্বন এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গচূড়ের সহিত প্রবাহিত হইল। 3 তাহাতে শাখা ছিল। এখানে চিত্তের মধ্যে চলন কাল এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গে কম্পন উপস্থিত হইল। 4 এবং একটি আম্র বিন্ত হইয়া ভূপ্রতীত হইল। এখানে ভবাঙ্গ উপচ্ছেদ কাল। যখন আমটি নিচে পড়লো তখন ভবাঙ্গ উপচ্ছেদ কাল। এই এক চিত্তক্ষণে ভবাঙ্গ স্বীয় আলম্বন পরিত্যাগ করিল। 5 নম্বর হচ্ছে যে পতন শব্দে লোকটি জাগিয়া উঠিল। তো এখানে মনস্কারের জাগরণ কাল। নবীন আলম্বনের দিকে মনস্কার আবর্তন করিল, ইহাই পঞ্চদার আবর্তন চিত্ত। এখানে বৃত্তি ভ্রমণ আরম্ভ হইল, ইহা বৃত্তির প্রথম চিত্তক্ষণ। এখান থেকে বৃত্তির প্রথম চিত্তক্ষণ শুরু হয়েছে। আর 6 নাম্বার হচ্ছে যে এবং মুখ বস্ত্র অপসারিত করিয়া আম্রটি দর্শন করিল, চক্ষু বিজ্ঞান কাল, দ্বিতীয় চিত্তক্ষণ। তৎপর ফলটি কুড়াইয়া লইল, সম্প্রতীচ্য কাল, তৃতীয় চিত্তক্ষণ। 8 এবং মর্দন বা পরীক্ষা করিল, সন্তুলন কাল, এটা চতুর্থ চিত্তক্ষণ। 9 উহা আচ্ছাদ উপযোগী সুপক্ষ আম্র বলিয়া নির্ধারণ করিল, ব্যবস্থাপন কাল, পঞ্চম চিত্তক্ষণ। পরিভোগ করিল, যবন কাল, ষষ্ঠ হইতে দ্বাদশ চিত্তক্ষণ, মানে 7 বার। তারপর পরিভোগ করিয়াছে এই স্মৃতি উপভোগ করিল, সদালম্বন কাল।
তখন তারপর হচ্ছে 12 পুনঃ নিদ্রামগ্ন হইল, অর্থাৎ পুনঃ ভবাঙ্গ অর্থাৎ চিত্তব্যবস্থায় ভবাঙ্গ কি ও বলনে পুনঃ হইল, কাহার বলে জীবতীর্ণ চৈতসিক বলে, ইহাও চিত্ত নিয়ম। এই উপমায় কি বোঝা গেল? বোঝা গেল যে আলম্বনের কার্য প্রসাদ রূপে স্পর্শ, আবর্তন চিত্তের মনস্কারের কার্য, বিষয়ামুখী বিমুখ কার্য দর্শন, সম্প্রতীচের কার্য আলম্বন গ্রহণ, সন্তীরণের কার্য পরীক্ষা, কার্য পরীক্ষান্তে আলম্বনকে কিরূপ ব্যবহার করিবে তাহা নির্ধারণ, যবনের কার্য আলম্বনের রসানুভব, তদালম্বনের কার্য যবনের কার্য রসানুভব, আলম্বনের সে ভবাঙ্গ জাগ্রত হইয়া তো নির্দিষ্ট স্থান সমূহে নির্দিষ্ট কার্যাদি সম্পাদন চিত্তের বিধি পর্যটন। এই বিধির জনস্থানে নিত্য সক্রিয়, ইহাই কর্মভোগ। কেন কর্মভোগের একটা টিকা দিছে। তারপর পঞ্চদ্বারাবর্তন ও মনোদ্বারাবর্তন অহেতু পঞ্চবিজ্ঞান সম্প্রতীচ সন্তীরণ। হ্যাঁ, এখন বোঝা গেছে এই বিষয়টা। আমরা তো এটা আগেও বুঝেছিলাম, কিন্তু এখন কি জন্য এটা আমি আবার পড়তে বলছি যে ওই যে আমি বলেছিলাম চিত্ত ভবাঙ্গ অবস্থার মধ্যেই থাকে, ওইখান থেকে এই ভবাঙ্গ চলন উপচ্ছেদ মনস্কারের পরে যখন চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়ে গেলে এটা ব্যবস্থাপন পর্যন্ত যাবেই যাবে, ওইটা বলেছিলাম। চক্ষু বিজ্ঞান অতীত ভবাঙ্গের মধ্যেও চিত্ত স্টপ হয়ে যেতে পারে, এটাকে আচিত্ত বলা কিন্তু হয় না, চিত্ত কিন্তু হয় না এগুলো। হ্যাঁ, যেমন অতীত ভবাঙ্গের মধ্যেই যদি এটা আর কার্যক্রমের মধ্যে যদি না বের হয় তাহলে এটা অতটুকুর মধ্যেই এটা শেষ, এটার কোনো কার্যক্রম নাই। চলনের মধ্যেও যদি শেষ হয়ে যায় তবে এটা যেটা আমাদের বিশুদ্ধচাররা যেটা বলছে ব্যবস্থাপন পর্যন্ত অবশ্যই যাবে, এরকম একটা বলছে না। এই বিষয়টা আমরা আরেকটু করে পরিষ্কার হওয়া দরকার আছে। তবে আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে যে কোনো জায়গায় এটা যে কোনো কারণে স্টপ হতে পারে। দমকা হাওয়া একবার দিয়েছে, এটা আমার রুচিগোচর হলো না, আমি এখান থেকে উঠলামই না, এরকম ঘটনা ঘটতে পারে না? অবশ্যই ঘটতে পারে। হ্যাঁ, যে কোনো কারণে যে কোনো জায়গাতে এটা স্টপ হতে পারে। এবং আমরা 7 যবনের মধ্যেও দেখছি যে একবার জবিত হয়েও এটা স্টপ হচ্ছে, ওখানেও দেখছি না আমরা তদালম্বন 2 বার হয়, কিন্তু একবারও তদালম্বন হতে দেখেছি আমরা? দেখি নাই? দেখেছি। ভবাঙ্গ পর্যন্ত ঠিক আছে, ভবাঙ্গ উপচ্ছেদ ঠিক আছে, কিন্তু চক্ষু বিজ্ঞান যখন উৎপন্ন হয় তো চক্ষু বিজ্ঞান এটা কিরকম শেষ হবে? চক্ষু বিজ্ঞান উৎপন্ন হইলে সেই ক্ষেত্রে চক্ষু বিজ্ঞানের মধ্যে আমার দৃষ্টিকোণ থেকে শেষ হতেই পারে, হলো না আর কি, বাদ বাকি কাজগুলো হলো না আর কি, না হলে তুমি কি করার আছে, বুঝো নাই? সম্প্রতীচ্য সন্তীরণ হলো না আর কি, বিচারাদির কার্যক্রম পর্যন্ত গেল না আর কি। যাই হোক, এটা নিয়ে আমি নিজের মতবাদ বলতেছি যে এটা প্রশ্ন হিসেবে আজকে করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি ক্লাস আসলে মাত্র, তারপরে দেখি গুরুভান্তরা কি দেন, সলিউশন দেন। আচ্ছা, যাই হোক, আমরা মহৎ আলম্বন বিধি সম্পর্কে পড়ছিলাম যে মহৎ আলম্বন বিধিটা কমপ্লিট হয়েছে এখন।
এবং মহতালম্বন বিধি আর অতি মহতালম্বনের মধ্যে তফাৎ ব্যবধান কেউ বলতে পারবেন? এবং হ্যাঁ, বলেন। ওই অতি মহাতালম্বন বিধিতে অধিক ভবাঙ্গ একবার থাকে, আর বাকি মানে সব একই পদ্ধতি। ওই শুধু ক্লাস দিয়ে আপনার ভবাঙ্গের আগে তদলম্বন বিপরীতপন্ন হয়। আর মহাতালম্বনের ক্ষেত্রে অতি ভবাঙ্গ 2 বার অথবা 3 বার, মানে 3 তখন এরকম থাকে, কিন্তু শেষের দিকে কোনো তদলম্বন থাকে না মহাতালম্বন বিধি। এনে অতি মহতালম্বন এবং মহতালম্বন এর মধ্যে কি তফাৎ ব্যবধান আছে একটু বলো তো। অতি মহতালম্বন কেন হলো এবং মহতালম্বন কেন হলো? অতি মহাতালম্বন হচ্ছে যে, অর্থাৎ আমরা এই যে একটা কোন আলম্বনের যদি হয়তো বা আলম্বনের স্পর্শ হয়, তখন অতীতের মধ্যে শুধু এক চিত্তক্ষণ পর্যন্ত থেকে কিন্তু এটা আস্তে আস্তে চলন, তারপরে এরপরে এই উপচ্ছেদ, পঞ্চধারাবর্তন, এভাবে কিন্তু এই যখন আলম্বনটা যখন অতি মহৎ হয়ে যায়, তখন কিন্তু চিত্ত তখন শক্তিশালী হয়ে যায়। তখন চিত্ত হয়তো বা ওই মানে নিচে বা ডাউন হওয়ার মতো ওই পর্যায়ে থাকে না। তখন চিত্ত একেবারে যবনের স্থানে গিয়ে 7 বার পর্যন্ত জবিত হয় এবং তদালম্বন পর্যন্ত গিয়ে 17 চিত্তক্ষণ পর্যন্ত থেকে পুনরায় আবার ভবাঙ্গে পতিত হয়। আর মহাতালম্বন চিত্তের মধ্যে হচ্ছে যে, মহাতালম্বন বিধি হচ্ছে যে, অর্থাৎ অতীত, যে অতীত ভবাঙ্গর ওইটা কিন্তু হয়তোবা আলম্বনটা আসলেও হয়তোবা উনি ওই যে মানে একবার আসলো তাও জাগ্রত হলো না, যেটা আমরা আমের উদাহরণে পেয়েছি। তো এরপরে দ্বিতীয়বার পুনরায় যখন আবার আসলো, তখন তিনি ওই মানে ওই ইয়াতে জাগ্রত হলো। হওয়ার পরে ওইটা পুনরায় আবার চলন, তারপরে এভাবে করে যবনের স্থানে গিয়ে ওই জায়গায় কিন্তু চিত্ত ওই জায়গায় শেষ হয়ে পুনরায় আবার ভবাঙ্গে চলে গেছে। তফাৎ হচ্ছে এটা। আলম্বন তখন ওইটা তো অতি বেশি মহৎ ছিল, আর এটাতে আলম্বন একটু ইয়া ছিল ওনার চিত্তের মধ্যে। কেন মহৎ হয়, কেন একটু বেশি মহৎ হয়? বেশি মহৎ হয় হয়তো বা যে কোনো এটা তো কারণ আপনি হতে একটু পারে। আগে কিছুক্ষণ আগে আমি বলছি কোনো কারণ। আমার হ্যাঁ, চিত্তগত কারণেও আমি আমার সবকিছু সেন্সরগুলো খুব ভালো আছে, কার্যক্রমগুলো মানে আমার সরায়তনগুলো আর কি খুব অ্যাক্টিভ। হ্যাঁ, তারপরে আবার অ্যাক্টিভ থাকলেও যে বিষয়ের সঙ্গে আমার এখন স্পর্শ ঘটবে সেই বিষয় যদি ওইভাবে সুস্পষ্ট না হয়, তাতেও অতি মহতালম্বন হওয়ার সম্ভাবনা নাই, হবে না। সব কিছু মিলেমিশে একাকার হইলে তখন এটা অতি মহৎ। হ্যাঁ, বাতাসটাও খুব সুস্পষ্ট, আমার ইয়ে করাইও ত্বকের অনুভূতিও তখন খুব ভালো, সেন্সরটাও খুব ভালো। হ্যাঁ, এবং আমার মনোযোগও খুব ভালো ছিল। সবকিছু মিললে তখন এটা অতি মহৎ হয়। আর এগুলো থেকে যে কোনো একটা বিষয়ের একটু দুর্বলতা হইলে এটা মহৎ। আর এই মহৎ হইলে মাত্র এখানে তদালম্বন আর হচ্ছে না, যবন থেকে সরাসরি ইয়ে হয়ে যাচ্ছে, একটু মানে 19-20 হওয়ার কারণে। তারপরে গ দেখেন, তারই 5, 6, 7, 8 আর 9 চিত্তক্ষণ অতীত হওয়ার পর যদি আলম্বন চক্ষুদ্বারে ও মনদ্বারে উপস্থিত হয়, যবন চিত্ত উৎপন্ন হইবার অবকাশ পায় না। কেবল ব্যবস্থাপনাস্থানে 2 চিত্তক্ষণ প্রবর্তিত হয়। এই প্রকার আলম্বন পরিত্যালম্বন।
নয় চিত্তক্ষণও অতীত হইতে পারে। অতীত ভাবাঙ্গের মধ্যে অতীত ভাবাঙ্গ 9 চিত্তক্ষণও অতিবাহিত হইতে পারে। এটা বলতে অনেকটা এরকম যে এই 9 চিত্তক্ষণ পর্যন্ত 9 চিত্তক্ষণ অতীত হইবার পরে যদি চক্ষুদ্বারে বা চক্ষুদ্বারে ও মনদ্বারে উপস্থিত হয়, যবন চিত্ত উৎপন্ন হইবার অবকাশ হয় না, তাহলে যবনে টোটালি চিত্ত যাবেও না। তখন কোথায় শেষ হয়? এনে ব্যবস্থাপনা এটা তো শেষ হয়ে তার যায়। মানে আসলে আমাদের বুঝতে হবে যে বলতে চিত্ত যদি শক্তিশালী হয় বা আলম্বন, তাহলে সেটা অতীত ভবাঙ্গ থেকে শুরু হবে। হ্যাঁ, অতীত অতীত ভাবাঙ্গের ভবাঙ্গ মধ্যে থেকে এখানে চলে যাবে। আমি তো এই জন্যই বললাম যে আমাদের এই যে অতীত ভাবাঙ্গের কার্যক্রম যে শুরু হলো, ওই বিষয়ের সংস্পর্শনের কারণে এটা চিত্ত চালু হওয়া, চিত্তের সক্রিয়তা ওখান থেকেই কিন্তু এটা শুরু হয়। আমার সায়েন্স কাজ করলে তখনই ওই কার্যক্রমটা ওখান থেকেই আসলে শুরু হয়। কোন দিকে যাবে না যাবে, কেমন হবে না হবে, এটার উপরে নির্ভর করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 9 চিত্তক্ষণও যদি এরকম আলসিয়ামি করে থাকে ইয়ার মধ্যে, তখন এই ভবাঙ্গের বিষয়টা আর যবনে পর্যন্ত যাবার অবকাশ পায় না। 9 চিত্তক্ষণ অতীত হইবার পরে আর যবনে যাইবার অবকাশ পায় না। তার মানে আলসাইমি করে তাকে সামনে তো না। ঠিক আছে, এই দূর পর্যন্ত থাকে। আমরা গ থেকে সামনে ক্লাসে আবার শুরু করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরু ভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বান্দামি ভান